যুক্ত আছে। তো এই একটা ব্যাপার ঘটে গেল। তারপরে দেখা যাচ্ছে যে যারা আমরা যারা শিক্ষকতাই বলি বা অন্য যে কোনো পেশায় যারা আছে, সবাইকে যে আমাদের বিচারপতিদের মব গিয়ে, এটা কোনোদিন কেউ দেখেছে মব গিয়ে ছেলেপুলেরা গিয়ে কোর্ট থেকে বের করে নিয়ে আসছে, তাড়িয়ে দিচ্ছে, বের করে দিয়ে যাচ্ছে? সরকার তো এক্সিস্ট করছে তখন, তখন তো বিপ্লব চলছে না। একটা বিপ্লব করে একটা রেজিম চেঞ্জ হয়ে গেল, তারপর তো থির হতে থাকবে বা থির করতে হবে। কিন্তু কই না, সেটা যেন উস্কিয়ে দিচ্ছে যে চলতে থাকুক। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা একটা অত্যন্ত দুঃখজনক জিনিস দেখলাম এবং দম বন্ধ করেই দেখলাম। এরপরে দেখুন অর্থনৈতিক ক্ষেত্রে কতটুকু কি আমরা আছে এই দিকটা আসবো স্যার। একটু আমি একটু মেজর আমাদের সাথে আছেন রিটায়ারমেন্টে, তার মতামত গুলো একটু নিয়ে আসি, কারণ আপনি বেশ কয়েকটি বিষয় উপস্থাপন করেছেন মব ভায়োলেন্সের কথা, এবং একই সাথে আপনার সাথে আমি পুরোপুরি একমত এই জায়গাটিতে যে কারণ কিছুক্ষণ আগে আমার একদম সরাসরি শিক্ষক ছিলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়াশোনা করে এসেছি। আমরা এখন পর্যন্ত টিচারদের চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারি না, শ্রদ্ধায়। এটি আমাদের কালচার, এটি আমাদের শেখানো হয়েছে যে শিক্ষকদের সেই সম্মানটুকু করতে হয়, এবং এটিই হচ্ছে শিক্ষার সবচেয়ে বড় সৌন্দর্যের দিক। আমি যারা জুলাই আন্দোলন করেছেন, যারা জুলাই যোদ্ধা হিসেবে নিজেদের পরিচিতি দেন, অনেকেরই ইন্টারভিউ নিয়েছি, কিন্তু তাদের আচরণে আমি এক ধরনের উদ্ধত আচরণের মানে আভাস, যেটি আসলে আমরা যারা একটু, আমরাও তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছি, তখন আমাদের কষ্ট দেয় যে সেই বিশ্ববিদ্যালয়ে আমিও শিক্ষার্থী, তাহলে এই ধরনের উদ্ধত আচরণ কেন? আমি সেই প্রসঙ্গে যাব, তবে আমি একটু আমাদের সাথে মেজর সাহেব আছেন, সেনাবাহিনীর বিষয়টি আছেন, যেহেতু আপনি সেনাবাহিনীর, অবশ্যই আপনি যেহেতু যে বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন, সে বাহিনীর গুণগান গাওয়া কিংবা সেটিও আমাদের এক ধরনের, আমি বলবো যে ঠিক আছে যে আমি যেই জায়গায় কাজ করেছি কিংবা সেটির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, কিন্তু সেনাবাহিনী মব কালচারের সময় একটু নীরব দর্শকের ভূমিকায় ছিল না? কি মনে হয় যে এত এত মানে প্রকাশ্যে খুন, মানুষকে গাছের মধ্যে ঝুলিয়ে পুড়িয়ে দেয়া, মানে এটা তো সভ্য দেশে মানে কোনোভাবেই কাম্য নয়। আপনার কাছে কি মনে হয় যে ডক্টর ইউনূসের এই 18 মাসে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড তিনি কি করতে পারতেন না, বন্ধ করতে পারতেন না? কি মনে হয়? নূপুর, আমি প্রথমেই বলেছিলাম যে আসলে ওই যে গ্লাসের অর্ধেক পানি থাকার মতো, আপনি কি এটাকে খালি দেখতে চাইলে মানে অনায়াসে বলা যাবে যে এটা খালি আছে এবং এটা অস্বীকার করার কোনো কিছু নাই। কিন্তু আমি যেটা বলেছি যে প্রেক্ষাপট বিবেচনা করা, একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন আর সবকিছু বলেন, এটার জন্য তো একটা ফোর্স দরকার। সেই ফোর্সটা তো একেবারে টোটালি ভেঙে দেওয়া হয়েছিল। আপনার প্রথমত হচ্ছে যে আইন শৃঙ্খলার জন্য দরকার ছিল পুলিশ বাহিনী। পুলিশ বাহিনীতে যা ঘটেছে গত 17 বছরে, এটাকে কোনো সংজ্ঞায় এটাকে পুলিশ বাহিনী বলা চলে না, এটা সরাসরি একটা দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল। প্রথমত একটা। দুই, এই সমস্ত সংগঠনগুলো যখন কাজ করে তার পিছনে একটা স্ট্রং ইন্টেলিজেন্স ব্যাকআপ দরকার হয়, তাদের একটা আগাম সংবাদ দরকার হয় এবং তাদের দ্রুত একটা অ্যাসেসমেন্ট করে তারপর আগাতে হয়। সেই গোয়েন্দা সংস্থাগুলো টোটালি চলে গিয়েছিল একটা কুক্ষিগত গোষ্ঠীর হাতে। তৃতীয়ত এখন আসেন সেনাবাহিনী। সেনাবাহিনীর কাছে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ছিল, যে সেনাবাহিনীর তো চরম একটা ইমেজ সংকট ছিল। কারণ আপনি জানেন যে আমি স্যার যেটা বলেছেন আমি শ্রদ্ধার সাথে বলছি, হ্যাঁ অনেক দাগী আসামি ছাড়া পেয়েছে, এটা যেমন সত্য, আর এর সাথে অস্বীকার করার উপায় নেই যে অনেক ইনোসেন্ট মানুষ আয়নাঘরে বন্দী ছিল। অনেক ইনোসেন্ট মানুষ আয়নাঘরে বন্দী ছিল নামে মাত্র। সেখানে আমাদের বাক স্বাধীনতা বলেন, সেখানে আমাদের চলাচলের স্বাধীনতা বলেন, অনেক কিছু গত 17 বছরে ছিল নামে মাত্র। তাহলে আমরা যখন এই পরিবর্তনটা হলো, তখন অনেক কিছুকেই কিন্তু আপনার যেটা করতে হয়েছে যে একটা জরুরি ভিত্তিতে পরিস্থিতি সামাল দেওয়ার মতো করার একটা পদক্ষেপ নিতে হয়েছে। সেনাবাহিনীর জন্য যেটা আমি বলছিলাম যে সবচেয়ে বড় সংকট ছিল, যেটা আপনি শুনেছেন যে সেনাবাহিনী বলেছিল যে ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে যাবে, তাদেরকে পশুর নাম উচ্চারণ করে তাদেরকে গালিগালাজ করা হচ্ছে প্রকাশ্য রাজপথে। এবং সেটাকে যদি আপনি বাধা দেন তো বলবে যে বাক স্বাধীনতা ছিল না। স্যার যেটা বললেন যে বাক স্বাধীনতা মানে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে আপনি দেখেন সেখানে আপনার টক শো গুলোতে আপনি ডক্টর ইউনূসকে
হেন ভাষা নাই যে ভাষাতে তাকে আক্রমণ করা হয়েছে। একেবারে মানে পুরো উপদেষ্টা পরিষদকে কিভাবে টকশো গুলোতে হেনস্থা করা হয়েছে, আপনি কয়েকজন ব্যারিস্টারের যদি কয়েকটা টকশো ফলো করে ওটাই যথেষ্ট, বাকি কারোটা শুনতে হবে না। তথাকথিত যারা টকশো করেন বা যারা ব্যারিস্টার আছেন আমাদের সম্মানিত, তো এইগুলো সবকিছু মিলিয়ে সেনাবাহিনী সবচেয়ে বড় সংকট ছিল যেটা যে ইমেজ সংকটটা। হ্যাঁ, আমি নিজেও সেনাবাহিনীতে ছিলাম। আমি সেই যখন অপারেশন ক্লিন হার্ট হলো তখনও ছিলাম, এবং আমি এখন অস্বীকার করার কোনো উপায় নেই যে তখন যদি ইন্ডেমনিটি না দিত অনেক সেনাবাহিনীর গলায় আজকে রশি ঝুলতো। কিন্তু তখন এমন একটা পরিস্থিতি ছিল, বা আমি যেটা দেখেছি আপনার ছোটবেলায়, যে ৭৪ সালে বা ৭৩ সালে, আমি তখন অনেক ছোট, তখন যেভাবে সেনাবাহিনী এবং রক্ষী বাহিনী মানুষকে কন্ট্রোল করেছে এই মব দমনের নামে, কারণ মুক্তিযুদ্ধের পরপরেও কিন্তু এরকম একটা হয়েছিল। আপনি জানেন ঢাকা স্টেডিয়ামের সামনে প্রকাশ্যে রাজাকারদের পিটিয়ে মারা হয়েছিল ওই কাদেরিয়া বাহিনীর দ্বারা। সেগুলোকে কন্ট্রোল করার জন্য মেকানিজম যেটা অ্যাপ্লাই করেছিল সেনাবাহিনী এবং সো কল্ড রক্ষী বাহিনী, সেটা যদি এবার করা হতো তাহলে কিন্তু দেশটা গৃহযুদ্ধের দিকে চলে যেত বলে আমি মনে করি। এই ব্যর্থতা অবশ্যই, যে একটা সংখ্যালঘু ছেলেকে এভাবে পিটিয়ে মারার যে ঘটনাটা, এটা কোন অবস্থাতে মেনে দেওয়া যায় না। বিশেষ করে সেনাবাহিনী যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকে তখন এটা হওয়ারই কথা না। কিন্তু সেটা একটা ইমেজ যদি তৈরি হতো সেনাবাহিনীর ওভাবে, আমি মনে আছে আমি একটা তরুণ লেফটেন্যান্ট হিসাবেও যখন রংপুরে ডিউটিতে ছিলাম, আমি কুড়িগ্রামে ডিউটিতে ছিলাম, সেনাবাহিনীর গাড়ি দেখলে মানুষ পালিয়ে যেত। সেনাবাহিনী আসছে শুনে মানুষ খালি এতটুকু বললেই হতো, এই সেনাবাহিনীর গাড়ি দেখছি এদিকে টার্ন নিয়েছে, বাজার খালি হয়ে যেত। তো ওই পরিস্থিতি তৈরি করার মতো আপনার এখন আর সিচুয়েশন নাই। এখন যতগুলো মোবাইল মানুষের হাতে চলে গেছে, যতগুলো মানবাধিকার সংস্থা দাঁড়িয়েছে, মিডিয়া যেভাবে মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাচ্ছে সবকিছু, ফেসবুক আর ইয়ের কারণে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং আপনার যে সিটিজেন জার্নালিজম যেই ভাষাতে আপনি বলেন না কেন, এখন যা কিছু ঘটুক না কেন এটা মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। আর ছড়িয়ে গেলে যেটা হবে, সেনাবাহিনী প্রধান বারবার করে যে জিনিসটা আমার ব্যক্তিগত বিশ্বাস ধারণা করেছেন, যে তার বড় একটা বাধা ছিল বা তার বড় ধরনের একটা ইয়ে ছিল, যে অলরেডি কিন্তু র্যাব সহ কয়েকজন সেনা অফিসারের উপরে জাতিসংঘ এবং আমেরিকার স্যাংশন আছে। জাতিসংঘ না, আমেরিকার স্যাংশন আছে, এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সেনাবাহিনীকে আগের মতো অন্তর্ভুক্ত রাখার ক্ষেত্রে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ একটা বিরাট ব্যাপার। এখনো কিন্তু আমেরিকা এবং কানাডাতে পাসপোর্টের জন্য কেউ আবেদন করলে বিবেচনা করা হয় এই অফিসারটি পার্বত্য চট্টগ্রামে ছিল কিনা, এই সৈনিকটি বা এই সেনা সদস্যটি পার্বত্য চট্টগ্রামে ছিল কিনা, সেখানে কোনো কিছু ছিল কিনা। এই মানবাধিকারের এই বিষয়গুলো যখন সামনে চলে আসে তখন সেনাবাহিনীর কিন্তু রুথলেস হওয়ার কোনো সুযোগ নাই। তারপর আমি বলবো কোনো অবস্থাতে এই সমস্ত মব জাস্টিস এবং মব যে ধরনের কার্যক্রম ঘটেছে সেটা কোনো অবস্থাতে কাম্য নয়। এখানে সেনাবাহিনীর ব্যর্থতা যদি বলেন, সে ব্যর্থতা অস্বীকার করারও কোনো উপায় নেই, বাট এটা তার পিছনে কারণ ছিল বলে, ব্যর্থতার পিছনে কিছু কারণ ছিল, সেটাও উড়িয়ে দেওয়া যায় না বলে আমি মনে করি। আমি শেষ করব একটা ছোট্ট প্রশ্ন করে আপনাকে, নূপুর, আপনি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, আমি বিনয়ের সাথে আপনাকে বলবো, আপনি যে শিক্ষকদের পেয়েছেন তারা কি কেউ ছাত্রলীগের কাছে প্রমোশনের জন্য তদবির করেছিল? কোনো উপাচার্য কি কোনো কন্ট্রাক্টরদের টাকা নিয়ে ছাত্রলীগকে দিয়েছিল? সেই শিক্ষক যদি আজকে থাকতেন তাহলে আমার মনে হয় পরিস্থিতি অনেক অন্যরকম হতো, কোনো মব হতো না। ধন্যবাদ। আমি যে সময় ছিলাম সে সময়ও সাদা দল নীল দল ছিল। আমি যে সময়, তখনও শিক্ষকদের রাজনীতি ছিল। না না না, তখনও ছিল। ছাত্রদের কাছে এরকম ভাবে আত্মসমর্পণ, তাদের কাছে প্রমোশন দেওয়া, তাদের কাছে পদ দেওয়া, তাদেরকে কন্ট্রাক্টরের টাকা এনে দেওয়া, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন মহিলা ভাইস চ্যান্সেলরের বিরুদ্ধে অভিযোগ এসছে, স্যার এটা নিশ্চয়ই আরো ভালো বলতে পারবেন। এই ধরনের বিষয়গুলো তো খুবই ন্যাক্কারজনক। আমি বলি না যে সেজন্য ছাত্রদের মবে যাওয়া উচিত ছিল, এটা আমি কখনো সমর্থন করি না, বলবো না। আমি যেটা বলবো যে গোটা দেশের ইমেজ সংকটটা
এখানে বড় একটা না, ফ্যাক্টর হয়ে আপনার দাঁড়িয়েছে। সাথে আমি একটু তথ্য যুক্ত করতে চাই। সেটি হচ্ছে আমি যে সময়টিতে পড়াশোনা করেছি সেটি 15 বছর আগে। আপনারা যে সময়টা 15 বছরে হিসেব নিকেশ করছেন, দলীয় রাজনীতির সেই সময় দলীয় রাজনীতি ছিল। সেই সময়ও আমরা বিতর্ক করতাম যে শিক্ষকরা কেন একটি রাজনৈতিক বলয়ে তারা শিক্ষকতা করবেন, এবং তখনও দেখেছি যে প্রমোশনগুলো কিংবা একটি হলে প্রভোস্ট কিভাবে দলীয়ভাবে জুনিয়র একজন হয়, সেগুলো কিন্তু সেই সময়ও ছিল। আমি এটি কিন্তু বাংলাদেশের যে হঠাৎ করে 15 বছরের রাজনীতি সেটি কিন্তু নয়। এখন আমার কথাটি হচ্ছে যে আমাদের যে দীর্ঘদিনের একটি মূল্যবোধ, আমি বলি সাংস্কৃতিক চর্চা যেটি বলি, মেজর সাহেব আপনি কি সাপোর্ট করবেন যে আপনার জুনিয়র, আপনাদের চেইন অফ কমান্ড আরো স্ট্রং, ইউনিভার্সিটির চেয়েও আরো বেশি স্ট্রং, কারণ আমি এখানেও পুলিশ ডিপার্টমেন্টে কাজ করেছি দীর্ঘদিন। তো আপনার কাছে আমি যদি জানতে চাই, একজন জুনিয়র যদি আপনাদের সাথে এই ধরনের আচরণ করে সেটিকে আপনারা কিভাবে দিবেন? ডিসিপ্লিনারি অ্যাকশন না? আর সেখানে তো শিক্ষক আর ছাত্র। জি, না, আমি সেটা আপনার তো কাছ থেকে অবশ্যই গ্রহণযোগ্য না। আমি নিজেও বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দীর্ঘদিন শিক্ষকতা করেছি ইন্সট্রাক্টর হিসেবে। সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি প্রাইভেট পড়াশোনা করেছি, সেখানে মাস্টার্স করেছি। আমি এখনো সেই স্যারদেরকে চরম শ্রদ্ধার সাথে এখনো স্মরণ করি, তাদের সাথে দেখা করতে যাই। আমার ছাত্ররাও আমার সাথে দেখা করে, বিভিন্ন জায়গায় গেলে ওরা কাড়াকাড়ি করে যে কে আমাকে ট্রিট দিবে, কে নিয়ে যাবে, ঘোরাতে নিয়ে যাবে। বিদেশে গেলেও তাই হয়। এইটা একটা ছাত্র শিক্ষক সম্পর্কটা এরকমই ছিল এবং এরকমই হওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্য বিষয় যেটা, যে আজকে সাম্প্রতিক ইকবাল করিম ভূঁইয়া প্রাক্তন সেনাবাহিনী প্রধান যে বক্তব্যগুলো দিচ্ছেন, যে একজন জিয়াউল আহসানকে উনি পারেন নাই একজন জিয়াউল আহসানকে একটা পোস্টিং করাতে। উনি অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। একটা সেনাবাহিনী প্রধান যখন একটা জুনিয়র অফিসারের একটা সামান্য প্রমোশন, সামান্য পোস্টিং করার ক্ষমতা রাখেন না, সেই সেনাবাহিনীতে সেই জুনিয়র অফিসারগুলোর আপনি কি সিচুয়েশন হয়েছিল আপনি চিন্তা করেন। আমরা সেনাবাহিনীতে কখনো দেখি নাই পা ধরে সালাম করার কোনো রেওয়াজ। সেনাবাহিনীতে সেলুট শেখানো হয় হচ্ছে যে সিনিয়রকে সেলুট দিবে, কিন্তু সেখানে তারা কি করলো, মাথা নুয়ে পা ধরে সালাম করলো। আপনি আপনার খালাকে, আপনার চাচিকে পা ধরে 100 বার বাড়ি দিয়ে সালাম করেন, আপনি সেনাবাহিনী প্রধান হন আর দেশের প্রেসিডেন্ট হন, তাতে আর কিচ্ছু আসে যায় না। কিন্তু জনসমক্ষে অন ক্যামেরা আপনি ইউনিফর্ম পরে যখন সালাম করবেন, তখন স্বাভাবিকভাবেই আপনার সেই অফিসারদেরকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এই যে ইমেজ সংকটগুলো হয়েছে, স্যারের সাথে আমি বিনয়ের সাথে বলবো যে স্যার, আমাদের এই সমাজটাকে কলুষিত করে একদিনে হয়নি। নূপুর যেটা বলেছেন অবশ্যই তখনও এটা ছিল, কিন্তু এইভাবে ছাত্রলীগের, আমি বিশ্বাস করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, আমি একটা আমন্ত্রণে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সেখানে ছাত্রলীগের সভাপতিকে স্বয়ং শিক্ষামন্ত্রী যেভাবে তোষামত করতে দেখলাম, এবং শিক্ষামন্ত্রী আসা পর্যন্ত তেমন কিছু ছিল না প্রোটোকল বলতে, যেটা নিরাপত্তা বাহিনী যেটা করে সেখানে। কিন্তু ছাত্রলীগের যিনি আসলেন তখনকার দিনের যে সভাপতি, তার আগে পিছনে যে বহর, স্লোগানের যেই মানে উন্মাদনা, এগুলো দেখে আমার নিজেরই লজ্জা লাগছে। আমি কোথায় আসলাম? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে আমি এসছি। আমি সেখানে আইআরইতে আপনার কোর্স করেছি, সেখানে আমি প্রায় 9 মাসের একটা কোর্সের সাথে দ্বিতীয় মধ্যে যাতায়াত ছিল আমি শিক্ষা গবেষণা ইনস্টিটিউটে। কিন্তু এই পরিস্থিতি আমি দেখিনি, যেটা আসলে আমার মনে হয় যে একটা ভয়াবহ ধরনের একটা রোগ ছড়িয়ে গিয়েছিল। সেই রোগটাকে সারাতে ডক্টর ইউনূস ব্যর্থ হয়েছে। এটা আমি বলতেই হবে। না, আপনার সাথেও আমি একমত যে তুষামত করে রাজনীতি করে যখন সব জায়গায় সেটি ছড়িয়ে যায়, সেটি আমাদের মূল্যবোধ, নৈতিকতা সেগুলো কিন্তু ধ্বংস করে দেয়, যেটির পরিণতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কারণ দলীয় রাজনীতি, ঠিক আছে, রাজনৈতিক চর্চাটি থাকবে, কিন্তু সেটি কোন পর্যায়ে কিভাবে করা হবে, সেটির বাস্তবায়ন কিভাবে করা হবে, সেটির কিন্তু একটু মানে মাপকাঠি থাকা উচিত সবকিছুর ক্ষেত্রে। আমি এই জায়গাটিতে কোনোভাবে একমত না যে একজন শিক্ষক সে যতই একদম আমার অপছন্দের একটি রাজনীতি দলের সাথে জড়িত, কিন্তু তাকে অপদস্থ করতে হবে, এটি আমি কোনোভাবে মানতে রাজি না। মানে এই জায়গাটিতে হয়তো আমার সাথে অনেকেই বিতর্ক করবেন, কিন্তু আমি এই জায়গায় একদম অনড় যে একজন রাজনৈতিকভাবে তার পরিচয় থাকতে পারে, আমি হয়তো সেই রাজনীতির দর্শনটি পছন্দ করি না, কিন্তু তাকে কি আমি অপদস্থ করব, তাকে আমি অপমান করব? এটি মোটেও কাম্য নয়।